আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা কথা বলবো এসএসসি কেমিস্ট্রি বইয়ের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে পর্যায় সারণী। গত ক্লাসে আমরা 2টি ভিডিও দিয়েছি এই অধ্যায়ের। যদি ক্লাস 2টি করে না থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে তোমরা ভিডিও 2টি দেখে নেবা। এখন আমরা পর্যায় সারণীর বাকি যে টপিকগুলো রয়েছে এই টপিকের আজকে এটা সর্বশেষ ভিডিও, অর্থাৎ তৃতীয় ভিডিও এবং সর্বশেষ ভিডিও। এই ভিডিওটি দেখলে আশা করছি পর্যায় সারণী সম্পর্কে তোমাদের যে বেসিক নলেজ থাকা দরকার আশা করা যায় এটা ক্লিয়ার হবে এই ভিডিওটি দেখার মাধ্যমে। তো প্রথমে আমরা আলোচনা করব অধাতব ধর্ম। সাধারণত অধাতব ধর্মর যে ব্যাপারটি সেটা বুঝতে গেলে আমাদের অধাতব ধর্ম কী সেটাকে বুঝতে হবে। যে সকল মৌল চকচকে নয়, আঘাত করলে ধাতব অথবা ঝনঝন বা টনটন শব্দ করে না, সেই সঙ্গে তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয়, তাদেরকে আমরা বলবো অধাতু। তো আবার বলি, যে সকল মৌল চকচকে নয়, আঘাত করলে ঝনঝন বা টনটন শব্দ করবে না এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয়, তাদেরকে আমরা বলবো অধাতু। আবার এটা আধুনিক সংজ্ঞা রয়েছে, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে আমরা অধাতু বলি। যেমন ক্লোরিন সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন গ্রহণ করে মূলত ঋণাত্মক আয়নে পরিণত হয়, সেক্ষেত্রে ক্লোরিন হচ্ছে অধাতু। অধাতুগুলো যে ধর্মটা প্রদর্শন করবে তাকে বলবো আমরা কে অধাতব ধর্ম, অথবা অধাতুর ইলেকট্রন গ্রহণের যে ধর্ম তখন তাকে বলা হয় অধাতব ধর্ম। ইলেকট্রন গ্রহণের যে ধর্মকে বলা হয় অধাতব ধর্ম। সাধারণত একই পর্যায়ে যতই বাম হতে ডান দিকে যাওয়া যায় মৌলসমূহের অধাতব ধর্ম তত বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় অধাতব ধর্ম, এটা যদি বলি, এটার মেইন যে কারণ সেটা হচ্ছে যে একটা মৌল যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে সেই মৌলের অধাতব ধর্ম তত বেশি। একটা মৌল যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে তার অধাতব ধর্ম তত কী হবে, বেশি হবে। যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরপরে হচ্ছে সিলিকন, ফসফরাস, সালফার, এরপরে হলো ক্লোরিন। তাহলে এই দিকে খেয়াল করেন, এই মৌলগুলো হচ্ছে কি ধাতু, এই মৌলগুলো হচ্ছে ধাতু। সিলিকন হচ্ছে অপধাতু বা অর্ধধাতু। এরপরে বাকি যে মৌলগুলো আছে ফসফরাস, সালফার, ক্লোরিন, এরা হচ্ছে অধাতু। তাহলে একই পর্যায়ে যতই বাম হতে ডান দিকে যাওয়া যায় ততই মৌলগুলোর কি হয়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কেননা বাম দিকের মৌলগুলো হচ্ছে ধাতু, ডান দিকের মৌলগুলো হচ্ছে অধাতু। অধাতব ধর্ম বৃদ্ধি পাওয়ার মেইন যে কারণ সেটা হচ্ছে একটা মৌল সর্বশেষ কক্ষপথে বা একটা মৌল যত সংখ্যক ইলেকট্রন খুব সহজেই গ্রহণ করতে পারবে তখন তার অধাতব ধর্মটা বৃদ্ধি পাবে। যেমন কি ক্লোরিন, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা, 7টা, 2, 8, 7টা। এই 7টা ইলেকট্রন যেহেতু আছে, অষ্টক পূরণের জন্য একটা ইলেকট্রন দরকার হয়, যার কারণে কোনো একটা ধাতুর কাছ থেকে বা কোনো একটা মাধ্যম থেকে সে একটা ইলেকট্রন গ্রহণ করে। যেহেতু সহজেই ইলেকট্রনটা গ্রহণ করতে পারে সেক্ষেত্রে তার অধাতব ধর্ম বেশি। অপরদিকে যদি সোডিয়াম বা ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখা যায়, সেক্ষেত্রে সোডিয়ামকে নিতে হবে 7টা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামকে নিতে হবে 6টা ইলেকট্রন, অ্যালুমিনিয়ামকে নিতে হবে 5টা কি ইলেকট্রন। কেন? কারণ সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে, তাহলে অষ্টক পূরণ হওয়ার জন্য ইলেকট্রন দরকার 7টা। আবার ম্যাগনেসিয়ামের কক্ষপথে 2টা ইলেকট্রন রয়েছে, অষ্টক পূরণ হওয়ার জন্য ইলেকট্রন হচ্ছে 6টা দরকার। আবার অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন রয়েছে, আর অষ্টক পূরণ হওয়ার জন্য ইলেকট্রন দরকার 5টা, যা গ্রহণ করা কি অসম্ভব। সেই জন্য আমরা বলতেই পারি একই পর্যায়ে যতই বাম হতে ডান দিকে যাওয়া যায় মৌলগুলোর কি হয়, অধাতব ধর্ম তত বৃদ্ধি পায়, তার অধাতব ধর্ম বাড়ে। আশা করা যায় এই টপিকটি তোমরা বুঝতে পেরেছো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই অধ্যায়ের পরমাণুর আকার বা ব্যাসার্ধ। পরমাণুর আকার বা ব্যাসার্ধ, তো এটা বোঝার চেষ্টা করব। সাধারণত একই পর্যায়ে যতই বাম হতে ডান দিকে যাওয়া যায় মৌলগুলোর কি বাড়ে, পারমাণবিক সংখ্যা বাড়ে। পারমাণবিক সংখ্যা বাড়ার অর্থ হচ্ছে নিউক্লিয়াসে একটা করে প্রোটন বৃদ্ধি, পারমাণবিক সংখ্যা বাড়ে। পারমাণবিক সংখ্যা বাড়ার অর্থ হচ্ছে নিউক্লিয়াসে প্রোটন বৃদ্ধি পাওয়া এবং সেই সঙ্গে সর্বশেষ স্তরে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পাওয়া। তাহলে এখানে খেয়াল করেন যে 3টা জিনিসের ঘটনা এখানে ঘটছে, যে একই পর্যায়ে যতই আমরা বাম থেকে ডান দিকে যাব ততই কি হয়, মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বাড়ে। আর পারমাণবিক সংখ্যা বাড়ার অর্থ হচ্ছে নিউক্লিয়াসে একটা করে প্রোটন এবং সর্বশেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন বৃদ্ধি পায়। কিন্তু এখানে আমরা ইউজ করব কিন্তু, কি বাড়ে না, ইলেকট্রন স্তর বাড়ে না। ইলেকট্রন স্তর বা কক্ষপথ সংখ্যা বাড়ে না। কক্ষপথ সংখ্যা কী থাকে, অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। কার ক্ষেত্রে, পর্যায়ের ক্ষেত্রে। আবার বলতেছি এটা হচ্ছে পর্যায়ের ক্ষেত্রে। তাহলে এখানে দেখেন আমরা যখন একই পর্যায়ে, এটা হচ্ছে বাম
আর এটা হচ্ছে কি ডান। বাম থেকে যখন ডান দিকে যাব তখন মৌলের সংখ্যা কী বাড়বে, পারমাণবিক সংখ্যা বাড়বে। পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে কী হবে, প্রোটন সংখ্যাও বৃদ্ধি হবে। অর্থাৎ কোথায় প্রোটন সংখ্যা বৃদ্ধি হবে, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি হবে। সেই সঙ্গে কী বৃদ্ধি হবে, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যাও কীভাবে বৃদ্ধি হবে, কিন্তু ইলেকট্রন স্তর বাড়বে না। যেমন আমি যদি উদাহরণ দিই, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে কয়টা, একটা। আর ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে কয়টা, দুইটে। তো আমরা যদি এটা খেয়াল করি যে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 2, 8 একটা, ম্যাগনেসিয়ামের 2, 8, এরপরে হচ্ছে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 2টা। ঠিক তেমনইভাবে এভাবে ক্লোরিন যদি হিসেব করি 2, 8, 7টা ইলেকট্রন রয়েছে। এখন পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে নিউক্লিয়াসে একটা করে প্রোটন বৃদ্ধি পায়। যেমন এখানে প্রোটন ছিল 11টা, এখানে প্রোটন ছিল 12টা, এর বাড়তে বাড়তে এখানে প্রোটন হচ্ছে 17টা। তাহলে কেন এটা হলো, হচ্ছে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার অর্থ হলো নিউক্লিয়াসে একটা করে প্রোটন বৃদ্ধি পাওয়া, সেই সঙ্গে সর্বশেষ স্তরেও একটা করে ইলেকট্রন বৃদ্ধি পায়। কীভাবে সেটা, যেমন এখানে ইলেকট্রন একটা, এখানে ইলেকট্রন একটা, এখানে একটা 2টে, এখানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 2টে, আর এখানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে কয়টা, 7টা। তার মানে বাড়তে বাড়তে একটা পর্যায়ে এরকম দাঁড়ায় যে ইলেকট্রন সংখ্যাও বাড়ে, প্রোটন সংখ্যা, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাও বাড়ে, কিন্তু কি সংখ্যা বাড়ে না, ইলেকট্রন কক্ষপথ বা ইলেকট্রন স্তর বাড়ে না। কক্ষপথ সংখ্যা বাড়ে না কিংবা অথবা ইলেকট্রন স্তর বাড়ে না। যেমন এখানে একটা, এখানে 2টা, এখানে 3টে। এই মৌলের ক্ষেত্রে 1টা, 2টা, 3টা, এখানে মূলত 3টা, আমি তো এটা বোঝানোর ক্ষেত্রে এটা লিখছি। আর এখানে 1টা, 2টা, 3টা, এই হচ্ছে মূলত 3টা কক্ষপথ। ফলে কি হয় যে উক্ত মৌলের নিউক্লিয়াসের সাথে সর্বশেষ কক্ষপথের আকর্ষণ বৃদ্ধি পায়। ফলে উক্ত মৌলের নিউক্লিয়াসের সাথে সর্বশেষ কক্ষপথের আকর্ষণ কি হয়, বৃদ্ধি পায়। যেমন এটার 11টা প্রোটন আছে এবং সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে একটা, এটার 12টা প্রোটন আছে, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে 2টা, এখানে প্রোটন আছে 17টা, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কত, 7টা। তার মানে প্রোটন সংখ্যা বাড়লে আকর্ষণ বাড়ে। ভালো করে ক্লিয়ার করে দিই আপনাদের, যে প্রোটন সংখ্যা যদি বাড়ে সেক্ষেত্রে আকর্ষণ বাড়ে, আর আকর্ষণ বাড়লেই পরমাণুর আকার বা ব্যাসার্ধ কী হয়, কমে আসে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে পর্যায়ের ক্ষেত্রে, যে একই পর্যায়ে যতই বাম হতে ডান দিকে যাওয়া যাবে, মৌলগুলোর ক্ষেত্রে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কমে। কেন কমে, যদি এটা পরীক্ষা আসে, এই পর্যায়ের ক্ষেত্রে পারমাণবিক আকারের ক্রম আলোচনা করো, তখন আমরা লিখব যে একই পর্যায়ে যতই বাম হতে ডান দিকে যাওয়া যায় ততই মৌলের সময় পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে নিউক্লিয়াসে একটা করে প্রোটন এবং সর্বশেষ কক্ষপথে একটা করে কি ইলেকট্রন বৃদ্ধি পায়, কিন্তু ইলেকট্রন স্তর অপরিবর্তিত থাকে। ফলে উক্ত মৌলের নিউক্লিয়াসের সাথে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়, পরমাণুর আকার বা ব্যাসার্ধ ছোট হয়। তাহলে কেন আকর্ষণ বৃদ্ধি পায়, কারণ প্রোটন সংখ্যা বাড়ছে, প্রোটন সংখ্যা বাড়লেই মূলত কী হয়, আকর্ষণ বাড়ে। আশা করা যায় এই প্রশ্নটা যদি এভাবে আসে খুব সহজেই তোমরা ব্যাখ্যা করতে পারবা। এটা হচ্ছে পর্যায়ের ক্ষেত্রে। এবার একই পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, এবার আমরা গ্রুপের ক্ষেত্রে আলোচনা করব। এবার আমরা গ্রুপের ক্ষেত্রে আলোচনা করব। একই গ্রুপে যতই উপরের দিকে নিচের দিকে আসা যায় ততই মৌলের সময় কী বাড়ে, পারমাণবিক সংখ্যা বাড়ে। আর পারমাণবিক সংখ্যা বাড়ার অর্থ হচ্ছে নিউক্লিয়াসে একটা করে প্রোটন বৃদ্ধি হওয়া, পাশাপাশি ইলেকট্রন স্তরও কী হয়, বৃদ্ধি পায়। আমরা যখন পর্যায়ে আলোচনা করছি তখন কিন্তু ইলেকট্রন স্তর বাড়ে নাই। যেমন সোডিয়ামের ইলেকট্রন কক্ষপথ ছিল 3টা, ম্যাগনেসিয়ামেরও 3টা, ক্লোরিনেরও কি 3টা। তাহলে এখানে কি মিল ছিল, তখন প্রোটন সংখ্যা বাড়ছে, ইলেকট্রন সংখ্যা বাড়ছে, কক্ষপথ সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাড়ছে এবং নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাইছে। কি বাড়ে নাই, ইলেকট্রন স্তর বাড়েনি, তার মানে কক্ষপথ সংখ্যা বাড়েনি। যেহেতু কক্ষপথ বাড়েনি তার মানে আকর্ষণটা কী ছিল, বেশি ছিল। আর গ্রুপের ক্ষেত্রে একই গ্রুপে যতই উপর দিকে নিচের দিকে আসা যাবে, যেমন লিথিয়াম এর হচ্ছে 3, 2 আর 1 হচ্ছে 3, কারণ প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টা, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন একটা। সোডিয়াম তাহলে 2, 8 তারপরে 1, তাহলে কক্ষপথ কয়টা হলো, এখানে 3টা হলো, তার মানে 3টা। এবার পটাশিয়াম 2, 8, 8 আবার হচ্ছে 1, এখানে 4টা। তার মানে এখানে খেয়াল করেন যে উপর থেকে যতই আমরা নিচের দিকে আসতেছি কক্ষপথ সংখ্যা কী হয়েছে, বৃদ্ধি হইতেছে। তাই আমরা কীভাবে লিখতে পারি, যে একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে আসা যায় ততই মৌলের সময় কী হারে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার অর্থই হচ্ছে নিউক্লিয়াসে একটা করে প্রোটন বৃদ্ধি পাওয়া এবং সেই সঙ্গে ইলেকট্রন স্তর বা কক্ষপথ সংখ্যাও বৃদ্ধি পায়, কিন্তু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা অপরিবর্তিত থাকে। ফলে উক্ত মৌলের নিউক্লিয়াসের সাথে সর্বশেষ কক্ষপথের আকর্ষণ ক্ষমতা হ্রাস পায়। আকর্ষণ ক্ষমতা কী হয়, হ্রাস পায়, যার কারণে পরমাণুর আকার ও ব্যাসার্ধ বড় হয়। দেখেন এখানে যখন লিথিয়ামের পারমাণবিক সংখ্যা যখন 3, সোডিয়ামের 11 আর পটাশিয়ামের 19, তার মানে পারমাণবিক সংখ্যা যখন বেড়েছে তখন
কক্ষপথ সংখ্যাও বেড়েছে, এখানে 2টা ছিল কক্ষপথ, এখানে 3টা, এখানে কক্ষপথ 4টা, কিন্তু সর্বশেষ কক্ষপথে কি বাড়ে নাই, ইলেকট্রন বাড়ে নাই। ফলে যেহেতু এখানে দূরত্ব বেশি, এটার তুলনায় এটার দূরত্ব বেশি, এটার তুলনায় এটার দূরত্ব বেশি, নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের যেহেতু দূরত্ব বেশি, তার মানে আকর্ষণ ক্ষমতাটা কম, আর আকর্ষণ ক্ষমতা কম হলেই আকার বাড়ে, পারমাণবিক আকার বাড়ে। আশা করা যায় বুঝতে পেরেছি। এখন আমি যদি চিন্তা করি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম কোনটার আকার সবচেয়ে বড়, আলটিমেটলি পটাশিয়ামের আকার সবচেয়ে বড়, তারপরে সোডিয়াম, এরপরে সবচেয়ে আকার কম হচ্ছে লিথিয়ামের। এই 3টি মৌলের ক্ষেত্রে এই বড় মুখটা যেদিকে থাকবে এটাকে বলা হয় গ্রেটার দেন, এই চিহ্নটা যেদিকে থাকবে সেটা বড়। তো কোনটার আয়নীকরণ শক্তির পারমাণবিক আকার বা ব্যাসার্ধটা বড়, পটাশিয়াম, তারপরে সোডিয়াম, এটা হচ্ছে লিথিয়াম। এটা হচ্ছে গ্রুপের ক্ষেত্রে, আর পর্যায়ের ক্ষেত্রে তো বলে দিয়েছি আমি। তো আশা করা যায় যে পর্যায়ের ক্ষেত্রে এবং গ্রুপের ক্ষেত্রে পারমাণবিক আকারের বা ব্যাসার্ধের যে ক্রম এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা কথা বলবো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এখন আমরা 3টা জিনিস জানার চেষ্টা করব যে আয়নীকরণ শক্তিটা কী। আয়নীকরণ শক্তি মূলত এটার ইংরেজি হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, যে সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন ত্যাগের ক্ষেত্রে আমরা আয়নীকরণ শক্তি ব্যবহার করব। আর ইলেকট্রন আসক্তি, আসক্তি মানে হচ্ছে গ্রহণ করা, টেনে নেওয়া, ঝুঁকে পড়া। কী ঝুঁকে পড়বে, কী টেনে নেবে, কী গ্রহণ করবে, সেটা হচ্ছে ইলেকট্রন। তাই ইলেকট্রন অসীম দূরত্ব থেকে কোনো একটা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে বা ওই মৌলটি বা ওই পরমাণুটি গ্রহণ করবে, এটা শুধুমাত্র গ্রহণ করবে আর এটা ত্যাগ করবে। আর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমজীব একটা বন্ধন যখন থাকবে তখন কোনো একটা পরমাণু যখন ইলেকট্রন কী করবে, শেয়ার করবে বা নিজের দিকে আকর্ষণ করবে, এটাই হচ্ছে মূলত তড়িৎ ঋণাত্মকতা। তো এখন আসা যাক আমরা এখন সংজ্ঞাগুলো বলে নিই যে আয়নীকরণ শক্তি কাকে বলে। আয়নীকরণ শক্তির সংজ্ঞা হচ্ছে যে গ্যাসীয় মৌলের বিচ্ছিন্ন অবস্থায় সর্বশেষ কক্ষপথ হতে এক মোল ইলেকট্রন অসীম দূরত্বে ত্যাগ করতে যে শক্তির প্রয়োজন হয় তখন বলা হয় তাকে আয়নীকরণ শক্তি। যেমন এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে এই বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে না কমে? অবশ্যই বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কেননা বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার বা ব্যাসার্ধের যে ক্রম এটা হচ্ছে কমে আসে, আর পরমাণুর আকার বা ব্যাসার্ধ কমলে এই তেনোটাই বাড়বে, অর্থাৎ আয়নীকরণ শক্তির মানও বাড়বে, ইলেকট্রন আসক্তির মানও বাড়বে, তড়িৎ ঋণাত্মকতার মানও বাড়বে। তাহলে আয়নীকরণ শক্তি কী করে? মূলত সর্বশেষ কক্ষপথে এক মোল ইলেকট্রন অসীম দূরত্বে কী করে, ত্যাগ করে। আমরা একটি না বলে এখানে কি বলবো, এক মোল ইলেকট্রন অসীম দূরত্বে কী করে, ত্যাগ করে। আয়নীকরণ শক্তি ইলেকট্রন কী করে, সর্বশেষ কক্ষপথে ত্যাগ করতে। ত্যাগ করতে যে শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে মূলত আয়নীকরণ শক্তি। যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম মার চেয়ে বেশি। এই 4টি মৌলের মধ্যে কোনটার আয়নীকরণ শক্তির মান বেশি? তাহলে আমি একটু আগে কি বললাম যে পর্যায়ের ক্ষেত্রে পারমাণবিক আকার বা ব্যাসার্ধের সাথে আয়নীকরণ শক্তির সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক তেমনিভাবে ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতার যে সম্পর্ক এগুলো হচ্ছে ব্যস্তানুপাতিক। কার সাথে? পারমাণবিক আকার বা ব্যাসার্ধের সাথে। পারমাণবিক আকার বা ব্যাসার্ধ যদি বাড়ে এই 3টা হচ্ছে কমবে, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ যদি কমে সেক্ষেত্রে এই 3টার মান বাড়বে। এখন খেয়াল করো যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এরপরে সিলিকন, এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম। যেমন আগে সোডিয়াম, এরপর হচ্ছে ম্যাগনেসিয়াম, এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম, এরপর হচ্ছে সিলিকন। কেননা সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বাড়ে না কমে? আলটিমেটলি কমে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, একই পর্যায়ে যতই বাম হতে ডান দিকে যাওয়া যায় ততই মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার অর্থই হচ্ছে নিউক্লিয়াসে একটা করে প্রোটন এবং সর্বশেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন বৃদ্ধি পায়, কিন্তু ইলেকট্রন স্তর অপরিবর্তিত থাকে। ফলে উক্ত মৌলের নিউক্লিয়াসের সাথে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন আকর্ষণ বৃদ্ধি পাওয়ায় পারমাণবিক আকার বা ব্যাসার্ধ ছোট হয়। আর পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, ইলেকট্রন আসক্তির মান বাড়ে, তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে। তাহলে এই পর্যায়ের ক্ষেত্রে বা এই মৌল 4টির ক্ষেত্রে কি হয়, আয়নীকরণ শক্তির মানও বাড়ে, ইলেকট্রন আসক্তির মানও বাড়ে, তড়িৎ ঋণাত্মকতার মানও বাড়ে। কখন বাড়ে? এটা হচ্ছে পর্যায়ের ক্ষেত্রে, মানে একই পর্যায়ের এরা মৌল। আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। তো আয়নীকরণ শক্তির সংজ্ঞা তো শেষ, এখন আমরা ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা
জানবো যে গ্যাসীয় মৌলের বিচ্ছিন্ন অবস্থান অসীম দূরত্ব থেকে এক মোল ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে আনতে যে শক্তির প্রয়োজন হয় তাকে মূলত বলা হয় ইলেকট্রন আসক্তি। আসক্তি মানে মূলত হচ্ছে টেনে নেওয়া, আকর্ষণ করা বা কাছে টেনে নেওয়া বা গ্রহণ করা। তো আমরা এটাকে অন্যভাবে বলতে পারি যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত তাকে মূলত বলা হয় ইলেকট্রন আসক্তি। তো সহজভাবে বলবো যে গ্যাসীয় মৌলের বিচ্ছিন্ন অবস্থায় অসীম দূরত্ব থেকে এক মোল ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে আনতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। যেমন ক্লোরিন 2, 8, 7। তো সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 7টা। যেহেতু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 7টা, সেক্ষেত্রে অসীম কোনো একটা জায়গা থেকে এই সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আনতে যে শক্তির প্রয়োজন হবে এটাকে মূলত বলা হয় ইলেকট্রন আসক্তি। কেননা সর্বশেষ কক্ষপথে কেন ইলেকট্রন নিতে হবে? কেননা সবগুলো মৌলই চায় নিষ্ক্রিয় গ্যাসের কাঠামোতা অর্জনের জন্য। আশা করা যায় এই বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো তড়িৎ ঋণাত্মকতা কি? সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন কোনো একটা পরমাণু কর্তৃক নিজের দিকে যে আকর্ষণ করার ক্ষমতা, এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। সেম কথাই সেম উদাহরণে আমি এটা এখানে দেবো যে একই পদার্থের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে গেলে কি হয়? পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কমে, আর পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতার মানও বাড়বে। পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে। সহজ কথা, পর্যায় সারণী বাম থেকে ডান দিয়ে গেলে ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি তিনটার মানে হচ্ছে বাড়বে। কেন বাড়বে? কারণ পারমাণবিক আকারের সাথে এগুলোর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কমলে এগুলো বাড়বে। যেহেতু বাম থেকে ডান দিয়ে গেলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কমে, সুতরাং এগুলোর মান বাড়বে। এখন আমরা গ্রুপের ক্ষেত্রে এই তিনটি মৌলের বৈশিষ্ট্য জানবো। 1, 2, 3। তিনটি মৌল কী কী? এখানে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, সেম আগেরটাই। তাহলে একই গ্রুপে যতই আমরা উপর থেকে নিচের দিকে আসবো, যে গ্রুপের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। আরেকটা গ্রুপের ক্ষেত্রে আমরা আরেকটা গ্রুপ নেই, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। এই তিনটা মৌল আমরা নিতেছি। তাহলে একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে আসা যায় ততই মৌলের সময় পারমাণবিক সংখ্যা বৃদ্ধি হয়। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি হওয়ার অর্থ হচ্ছে নিউক্লিয়াসে একটা করে প্রোটন বৃদ্ধি পাওয়া, আর সেই সঙ্গে কক্ষপথ সংখ্যাও বৃদ্ধি পায়। কিন্তু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কী থাকে? অপরিবর্তিত থাকে। ফলে উক্ত মৌলের নিউক্লিয়াসের সাথে সর্বশেষ কক্ষপথের আকর্ষণ ক্ষমতা কি পায়? হ্রাস পায়। পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বড় হয় বা বৃদ্ধি পায়। কখন এটা? এটা হচ্ছে গ্রুপের ক্ষেত্রে। আশা করা যায় যে তোমরা এগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবে। 2 আর 1 3টা ইলেকট্রন লিথিয়ামের ক্ষেত্রে 2 আর হচ্ছে 1 3টা ইলেকট্রন। সোডিয়ামের ক্ষেত্রে 2 8 তারপরে 1 3টা। পটাশিয়ামের ক্ষেত্রে 2 8 8 তারপরে 1। তাহলে কক্ষপথ এখানে 4টা। তাহলে এটাকে যদি বৃত্ত চিন্তা করে, বৃত্তের কেন্দ্র থেকে এটা প্রথম বৃত্তর দূরত্ব কম, দ্বিতীয় বৃত্ত, তৃতীয় বৃত্ত, এটা হচ্ছে চতুর্থ বৃত্ত সর্বশেষ। তাই এখানে 3টা বৃত্ত, মানে 3টা বৃত্ত, তার মানে দূরত্ব কম। এখানে 2টা বৃত্ত, আরও দূরত্ব কম। তাহলে উপর থেকে নিচের দিকে আসলে পারমাণবিক সংখ্যা যেমন বাড়ে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কক্ষপথ সংখ্যাও বৃদ্ধি পায়। কক্ষপথ 2টা, তারপরে 3টা, তারপরে 4টা। কিন্তু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কি বেড়েছে? না। যেহেতু ইলেকট্রন সংখ্যা বাড়ে নাই, তার মানে এই মৌলের নিউক্লিয়াসের সাথে সর্বশেষ কক্ষপথের যে আকর্ষণ, এই মৌলের নিউক্লিয়াসের সাথে এই মৌলের সর্বশেষ কক্ষপথে আকর্ষণ ক্ষমতা আরও কী হবে? কম হবে। আর আকর্ষণ ক্ষমতা কম হলেই মূলত পারমাণবিক আকার বা ব্যাসার্ধ ছোট হয়। আর পারমাণবিক আকার বা ব্যাসার্ধ ছোট হলেই তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, এই তিনটার মানেই মূলত কী হবে? কমবে। সুতরাং আমরা বলতেই পারি পর্যায় সারণীতে বাম থেকে ডান দিয়ে গেলে ইলেকট্রন আসক্তি, তারপরে বাম থেকে ডান দিয়ে গেলে আয়নীকরণ শক্তি, তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এই তিনটের মানেই হচ্ছে বাড়বে, বাম থেকে ডান দিকে গেলে বাড়বে। আর গ্রুপের ক্ষেত্রে উপর থেকে যদি নিচের দিকে আসি, আয়নীকরণ শক্তি, তারপর হচ্ছে ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তিনটার মানে কী হবে? কমবে। কেন কমবে? কারণ উপর দিকে নিচের দিকে আসলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বৃদ্ধি পায়। আকার ব্যাসার্ধ বৃদ্ধি পেলেই এগুলো কমবে, কেননা পারমাণবিক আকার বা ব্যাসার্ধের সাথে এগুলোর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। অর্থাৎ পারমাণবিক আকার যদি বাড়ে তাহলে এগুলো কমবে, আর আকার যদি কমে এগুলো বাড়বে। যেহেতু পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডান দিয়ে গেলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কমে যায়, সেক্ষেত্রে ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তির মানটা বৃদ্ধি পায়। আর গ্রুপের ক্ষেত্রে উপর দিকে নিচের দিকে আসলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ যেহেতু বাড়ে, সেক্ষেত্রে ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি এগুলোর মান কমবে। আই হোপ তোমরা এটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এখন আমরা পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য এগুলো নিয়ে কথা বলবো। যেমন গ্রুপ 1 যদি মনে রাখার টেকনিক হচ্ছে হাই, লিনা,
লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। হাই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। অথবা অন্যভাবে মনে রাখা যায় হাই লি না কে রুবি শেষে ফেলেছে। এটা হচ্ছে এই একের মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু, আর দুইয়ের মৌলগুলোকে বলা হয় মৃৎক্ষার ধাতু। এটা মনে রাখার উপায় হচ্ছে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। আর 3 থেকে 12 পর্যন্ত মৌলগুলিকে বলা হয় অবস্থান্তর মৌল অথবা দ্বিবলক মৌল। সকল দ্বিবলক মৌলই অবস্থান্তর মৌল নয়, সকল অবস্থান্তর মৌলই দ্বিবলক মৌল। এগুলো নিয়ে চাইলে আমরা পরে ক্লাস দিতে পারবো। এছাড়া এই যে গ্রুপ 11 যে মৌল রয়েছে কপার, সিলভার, গোল্ড, এই 3টি মৌলকে মূলত আমরা মুদ্রা ধাতু বলবো। যেহেতু 4টে মৌল এখানে রয়েছে, তাহলে কপার, সিলভার, গোল্ড এই 3টিকে আমরা বলবো মুদ্রা ধাতু। একই সঙ্গে আমরা যেমন গ্রুপ 17 মৌলগুলো রয়েছে এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যান্টিমনি। তো এটা মনে রাখার উপায় হচ্ছে ফুল কলির বাসায় আন্টি আছে। ফুল কলির বাসায় আন্টি আছে, এভাবে আমরা মনে রাখতে পারি। তারপর গ্রুপ 18 এটাকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, আর গ্রুপ 17কে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেন অর্থ সামুদ্রিক লবণ বা লবণ উৎপাদনকারী। হ্যালোজেনাস কথা থেকে এটা এসেছে। এরপরে গ্রুপ 18 আমরা মনে রাখতে পারি হে নি আর করিম এক্স রে রুমে। হে নি আর করিম এক্স রে রুমে, এই 18 নম্বরটা আমরা মানে সর্বশেষ যে মৌলটা আছে এটা বাদ দিয়ে হে নি আর করিম এক্স রে রুমে, এভাবে মূলত এগুলো মনে রাখা যায়। যেমন 13 নম্বরটাও মনে রাখার উপায় আছে। যেমন এটা যদি বলি, যেমন বোরন দিয়ে শুরু, যেমন বোরন আলীর গাভী ইন্টেলিজেন্ট, এভাবে আমরা মনে রাখতে পারি বোরন আলীর গাভী ইন্টেলিজেন্ট। অথবা আমরা অন্যভাবেই বলতে পারি যে বউ আমার গেল ইন্ডিয়া থাইল্যান্ড, সর্বশেষটা বাদ দিয়ে, এভাবে মূলত মনে রাখা যায়। ঠিক তেমনিভাবে আরও একটা মনে রাখা যায় যে গ্রুপ 3-এর ক্ষেত্রে শচীন, ইউনুস, লারা আক্রমণাত্মক, অর্থাৎ এখানে লারা, এখানে হচ্ছে আক্রমণাত্মক, অর্থাৎ ল্যান্থানাম আর হচ্ছে অক্টিনাম, অর্থাৎ ল্যান্থানার সারির মৌলগুলো আর হচ্ছে অক্টিনার সারির মৌলগুলোকে। যেমন 3 নম্বর গ্রুপের মৌল শচীন, ইউনুস, লারা আক্রমণাত্মক, তারা যখন ব্যাটিং করে খুবই আক্রমণাত্মক ব্যাটিং করে, আবার তারা যখন বোলিং করে খুব আক্রমণাত্মক বোলিং করে। তোমরা এগুলো জানো। তো এগুলো মনে রাখার অনেক টেকনিক আছে, এগুলো আমরা পরবর্তী কোনো ভিডিওতে পর্যায়ক্রমে আলোচনা করব। আর যদি তোমরা ক্লাস পেতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে তোমাদের এগুলোর জন্য ক্লাস আলাদাভাবে প্রয়োজন আছে কিনা। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।